নমস্কার এবং শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজ সোমবার এবং যথারীতি আমরা বিনিয়োগে বসত লক্ষ্মীর একটি নতুন পর্ব নিয়ে ফিরে এসেছি। তো আজকের পর্বে আহ একটু কি বলবো, একটু মনকে ঠান্ডা করা, একটু মনকে শান্ত করার একটুখানি কিছু বলবো, এটা দাওয়াই বলতে পারেন বা একটু টোটকা বলতে পারেন, বা আপনার যেটা ইচ্ছে সেটা বলতে পারেন। তো আমরা আপনাদের মনটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করবো। আহ, কেন মন অস্থির হচ্ছে সেটা খুব স্বাভাবিক। যে এই যে রোলার কোস্টার রাইড চলছে সেন্সেক্স এবং নিফটিতে, সেটা অনেকেরই বুকের ব্যথার কারণ হয়ে যাচ্ছে। চিনচিন ব্যথা রোজই হচ্ছে, একটু হালকা বাড়ছে, আবার সঙ্গে সঙ্গে ধারাম করে পরের দিনকার পড়লো 2%, 2.5%। তো যেটা হচ্ছে, তো একটি আহ, হিসেব বলছে প্রায় 41 লক্ষ কোটি টাকা নাকি গায়েব হয়ে গেছে, মানে পড়ে গেছে আর কি, টাকার ইয়েটা সেন্সেক্স থেকে গায়েব। তো ভয় পাচ্ছেন, স্বাভাবিক, ভয় পাওয়াটা মানুষ তো আফটার অল। তো অনেকেই এই সময় প্রশ্ন করছেন, আমরা কি এসআইপিটা বন্ধ করে দেবো, বা যা বিনিয়োগ করা আছে সেখান থেকে সমস্ত টাকা পয়সা তুলে আমরা কি বেরিয়ে যাব, মিউচুয়াল ফান্ড থেকে বা শেয়ার মার্কেট থেকে বেরিয়ে যাব। কি বলবেন, কি করবেন, সেগুলো নিয়ে আজকের আলোচনা। এবং আমাদের সঙ্গে যথারীতি রয়েছেন কৌশিক গোস্বা স্যার। অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের নমস্কার। শোতে। তো একটু মনকে ঠান্ডা করতে হবে। চারিদিক থেকে যেরকম গেল গেল রব আসছে, তো অনেকেই অশান্ত, অনেকেই মন একটুখানি বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে। তো কি বলবেন এখন? দেখুন, প্রথমেই আমি এটা বলবো যে যা হচ্ছে পৃথিবীতে, যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেই নিয়ে মনকে অস্থির করে কোনো লাভ নেই। ঠিক। আমরা সবাই মানে স্বভাবতই আমরা খবর দেখি, খবর পড়ি, ওখানে দেখছি যুদ্ধ হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, তেল বন্ধ হয়ে গেছে, গ্যাস বন্ধ হয়ে গেছে। এখানেও আমাদের ওরকম প্রভাব পড়ছে, যেরকম গ্যাস বুকিং এখন খুব রেস্ট্রিকশন হয়ে গেছে। ওই সবগুলো আমাদের বাড়িতেই এখন ভাবছি সেকেন্ড সিলিন্ডার চলছে। এবার হুম। আমাকে বলেছে 5 তারিখের আগে আমি অর্ডার দিতে পারবো না। এবার না চললে তখন ইন্ডাকশন কিনে রেখেছি, সেটাই চালাতে হবে। এটা সব পরিবারেরই একই অবস্থা। তো এবার যেগুলো নিয়ন্ত্রণের বাইরে সেগুলো নিয়ে বিচলিত হয়ে একদমই লাভ নেই। কেননা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু আছে হুম। যেগুলোতে আমরা বিচলিত হই এবং হওয়া স্বাভাবিক। হুম। যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেটাই হয়ে আমাদের ব্লাড লাভ প্রেশার নেই। বাড়িয়ে একদমই কোনো লাভ নেই। তো আমি ছোট্ট একটা প্রেজেন্টেশন দেখিয়ে দিচ্ছি, দেখুন। তথ্য আমাদের আমাদের হাতে কোনো, কি বলবো, ভবিষ্যৎবাণী করার কোনো যন্ত্র নেই। তাই জন্য আমাদের খালি একটাই উপায় হচ্ছে বিগত 20 বছর 25 বছরের তথ্য দেখে কিছু অনুমান করা যে এরকম যখন হয়েছে, এরকম বা এরকম কোনো ঘটনা ঘটেছে তখন কি হয়। আমরা আগেও একটা এপিসোডে দেখিয়েছি যে ওই যুদ্ধ যখন যখন হয়েছে কত পড়েছে মার্কেট, আর তারপর কতদিন লেগেছে মার্কেটকে রিকভার করতে, সেটা একটা এপিসোড হয়ে গেছে। এইবার আমি যেটা দেখাবো সেটা একটু অন্যভাবে আমি দেখাবো। আশা করি দর্শকবৃন্দদের এইটা লাভের জিনিস হবে। 1 মিনিট ধরুন, আমি শেয়ার করে নিচ্ছি। তো প্রশ্ন হচ্ছে, মার্কেট ওপর নিচে যাচ্ছে, তাহলে কি আমি এসআইপিটা বন্ধ করব? কেননা সিংহভাগ লোকেরই, বিনিয়োগকারীরই এসআইপি চলে। মাসে মায়না পায় বা যখন টাকা আসে হাতে তখন তারা বিনিয়োগ করেন। তো আমরা প্রথমে একটু একটু তথ্য দেখে নিই। এটা হচ্ছে নিফটি 500 পিআরআই, যেটা হচ্ছে আমাদের পুরো মার্কেটের একটা সূচক। হুম। এবার দেখুন এইখানে ডিসেম্বর 2007, জানুয়ারি 2020, আর সেপ্টেম্বর 2024, তিনটে হুম। তিনটে মাস আছে লেখা। ডিসেম্বর 2007 হচ্ছে, এরপরে মার্কেট আগামী 5-6 বছর ধরে এই অবধি আসেনি। আচ্ছা, জানুয়ারি 2020 করোনা, করোনার একটু আগে, এরপরে মার্কেট যখন পড়েছে, প্রায় 6 মাস লেগেছে মার্কেটকে ওই পরিস্থিতিতে ফিরে আসতে। আর সেপ্টেম্বর 2024, তখন থেকে মার্কেটের যা পতন হয়েছে, মধ্যেখানে অনেক নিচে নেমে গেছে, আবার উঠেছে, আবার নিচে নেমেছে, আবার উঠেছে, এরকম অনেকবার হয়েছে। তো এটা ধরে নিন এখন সেপ্টেম্বর 2024, সেপ্টেম্বর 2025, 1 বছর, তারপর ধরে নিন 6 মাস তো হয়েই গেল, 1.5 বছর হয়ে গেছে, এখনো দেড় চলছে, বছর এখনো এখনো ওই চলছে। লেভেলে পৌঁছায়নি। তো স্বভাবতই
লোকে বলবেন যে আচ্ছা তাহলে কি ডিসেম্বর 2007-এর মতো হবে, যে তারপর আর 5-6 বছর ধরে ওই লেভেলে আর মার্কেটে আসেনি? হুম। এ বলা অসম্ভব, মানে এটা আমার পক্ষে সম্ভব নয়। তখন একটা যে কারণে মার্কেট পড়েছিল সেটা হচ্ছে গ্রেট ফিনান্সিয়াল ক্রাইসিস, যেটা আমেরিকায় হয়েছিল। হুম। আমাদের দেশে কিন্তু অত হয়নি। এবার আর তারপর যে জানুয়ারি 2020 সেটা করোনা হয়েছিল, সেটা অত অত লম্বা টানেনি, কেননা সরকার সামলে নিয়েছিল। হুম। আর এখন যে সেপ্টেম্বর 2024 থেকে শুরু হয়েছে, সেটা না তো করোনা না কোনো যুদ্ধ, এটা এই এখন যেটা হচ্ছে এটা তো বিগত কত 1 মাসই হয়েছে, তাই তো? হ্যাঁ। কিন্তু সেপ্টেম্বর 2024-এর লেভেলে কিন্তু আমরা 1 বছর 5 মাস ধরে পৌঁছাইনি। না। বিভিন্ন কারণে নিচে গেছে উপরে গেছে, নিচে গেছে উপরে গেছে। আমি আরেকটা তথ্য দেখিয়ে দিই। এটা হচ্ছে ডিসেম্বর 2007 থেকে নভেম্বর 2012, 5 বছর। এই যে এই এই লাইনটা দেখছেন, কালো লাইনটা, হুম। এটা হচ্ছে ডিসেম্বর 2007-এ যে লেভেলে ছিল। আগামী 1 বছরে মার্কেট 63% পড়েছে। 1 বছর ধরে মার্কেট পড়েছে, এবং পড়েছে টোটাল 63%। তারপর মার্কেট রিকভার করেছে। কিন্তু আপনি যদি দেখেন এই লেভেলে কিন্তু 2012, 5 বছর পরেও কিন্তু পৌঁছায়নি। পৌঁছাই। তার মানে কি এই সময় অনেক যারা ছিলেন মার্কেটে সব বের করে নিয়েছেন মার্কেট থেকে? হ্যাঁ, অনেকেই বের করেছেন, কিন্তু অনেকেই বের করেননি। যারা বের করেননি তাদের কি হয়েছে এই বিগত 3টে অধ্যায় যদি আমি বলি, 2007, 2020, 2024। তো হুম। আমি একটা ছোট টেবিল দেখিয়ে দিচ্ছি। এখানে ডেইলি এসআইপি আমি দেখেছি, ডেইলি এসআইপি। তার ডেইলি কেন বলছি, কেননা ওটায় কি প্রতিদিন নিচে উপরে নামাটা ট্র্যাক করা যায়, তাই জন্য ডেইলি এসআইপি দিয়েছি। মান্থলি এসআইপি করলেও মোটামুটি এরকমই তথ্য আসতো। ডেইলি এসআইপি তে 3 রকম পোর্টফোলিও নিয়েছি। আগের পর্ব যদি দর্শকরা দেখে থাকেন তাহলে বুঝবেন কনজারভেটিভ, মডারেট আর অ্যাগ্রেসিভ পোর্টফোলিও তৈরি করার পরিপ্রেক্ষিটা কি। ওটা হচ্ছে আপনার রিস্ক প্রোফাইল। প্রথমে রিস্ক হুম। প্রোফাইল, এই 3টের মধ্যে আপনার রিস্ক প্রোফাইল থাকলে ওই অনুযায়ী একটা পোর্টফোলিও তৈরি করা হয়। এবং কনজারভেটিভ, মডারেট আর অ্যাগ্রেসিভ পোর্টফোলিও তৈরি করা হয়, ওর মধ্যে ইকুইটি, ডেট আর গোল্ড, এই 3টে গোল। জিনিস থাকে বিভিন্ন পরিমাণে। অ্যাগ্রেসিভ হলে সবচেয়ে বেশি ইকুইটি থাকে, আর কনজারভেটিভ হলে সবচেয়ে বেশি ডেট থাকে, আর মডারেট হচ্ছে তার মাঝামাঝি। এবার দেখুন, ডিসেম্বর 2007, মনে রাখবেন তার আগামী 5 বছরে কিন্তু নিফটি 500 ওই লেভেলে আর পৌঁছায়নি, ওর নিচেই ছিল। হুম। ডিসেম্বর 2007, 1 ডিসেম্বর 2007 থেকে আমি ডেইলি এসআইপি শুরু করলাম, বা 1 জানুয়ারি 2020 থেকে শুরু করলাম, বা 1 সেপ্টেম্বর 2024 থেকে শুরু করেছি। আমি দেখতে চাই যে আগামী 1 বছর, 3 বছর, 5 বছরে ওই এসআইপিটা চালিয়ে যাচ্ছি আমি। হুম। 1 বছর চালিয়েছি তো কত রিটার্ন দিচ্ছে, 3 বছর চালিয়েছি তো কত রিটার্ন দিচ্ছে, 5 বছর চালিয়েছি তো কত রিটার্ন দিচ্ছে, সামনেই তথ্য আছে। হুম। মনে রাখবেন 2007-এ কিন্তু 5 বছরের পর, অ্যাকচুয়ালি 6 বছর ধরে ওই মার্কেট কিন্তু আর পৌঁছায়নি। কিন্তু যে হুম। এসআইপি করে গেছে তার প্রথম বছরে কনজারভেটিভে মাত্র 2% ডাউন হয়েছে, অ্যাগ্রেসিভে 43% ডাউন হয়েছে। কিন্তু 3 বছরে আপনি যদি দেখেন, কনজারভেটিভে প্রায় 10% রিটার্ন দিয়েছে, 9.5%। মডারেটে দিয়েছে 18%, আর অ্যাগ্রেসিভে দিয়েছে 20%। 20%। আবার যদি 5 বছরের দেখেন তাহলে দেখবেন রিটার্নটা কিন্তু একটু কমে গেছে। কিন্তু হুম। কমা সত্ত্বেও আপনি যদি দেখেন, খারাপ রিটার্ন কিন্তু নয়। 11-12% কোনো অঙ্কেই খারাপ রিটার্ন নয়। না। আর না। 8.5% কনজারভেটিভ, সেটাও কোনো অঙ্কেই খারাপ হুম। রিটার্ন নয়। খারাপ না। মনে রাখবেন 5 বছর ধরে চক্রবৃদ্ধি রিটার্ন, এটা কিন্তু হুম। কোনো অঙ্কেই খারাপ নয়। হুম। ওরকম ভাবে দেখুন জানুয়ারি 2020, ওটায় রিকভারি এত তাড়াতাড়ি হয়েছিল যে আপনি 1 বছরের মধ্যেই আপনার কনজারভেটিভেও 15% দিয়েছিল, 15% রিটার্ন দিয়েছে, হ্যাঁ। আর অ্যাগ্রেসিভে 47% রিটার্ন দিয়েছিল, আর মডারেটে 37% রিটার্ন। 35%। কিন্তু তারপরে তো মার্কেট আবার নিচের দিকে গেল, ইউক্রেন রাশিয়া হলো, আবার হুম। একই লেভেলে কিছুদিন চললো, তাই জন্য দেখবেন 3 বছরের রিটার্নটা একটু কমে গেছে। হুম। এই 6 দশমিক আহ, আহ, সাত সাত পাঁচ পাঁচ শতাংশ থেকে প্রায় 7, 7 বা 13 বা 15, 16 এরকম। হুম। আর যদি 5 বছর দেখেন তাতেও খারাপ নয় আপনার।
প্রায় 9% হচ্ছে কনজারভেটিভ, 15% হচ্ছে মডারেট, আর 17% হচ্ছে এগ্রেসিভ। আর পয়লা সেপ্টেম্বর থেকে যদি শুরু করে থাকি, এখন 1 বছরই আমি দেখতে পাবো, 3 বছর তো হয়নি, তাই না? হুম। 1 বছরে আপনি দেখুন কনজারভেটিভে প্রায় 11% রিটার্ন দিচ্ছে, আর হুইচ ইজ মডারেটে ভেরি গুড তেরো রিটার্ন। পার্সেন্ট 13% রিটার্ন দিচ্ছে, অ্যাগ্রেসিভে 8.5% রিটার্ন দিচ্ছে। এটার কারণ স্বভাবতই ওখানে ইকুইটি বেশি আছে, ইকুইটি রিটার্ন কিছু নেই, তাই জন্য এরকম একদম। হচ্ছে। হুম। তো এই তথ্য দেখে আশা করি দর্শকবৃন্দ বুঝতে পারছেন যে একটা আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী আপনি যদি অ্যাসেট অ্যালোকেশন করেন, যেটা পোর্টফোলিও, যেটা এইগুলো এইগুলো হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন, হুম। আর সেই নিয়ম মেনে চলতে থাকেন, তাহলে কিন্তু মোটামুটি একটা দেখা যাচ্ছে যে আপনার রিটার্ন আসবে, হুম। এসেছে। এবার ভবিষ্যতে আসবে কিনা সেটা আমার হাতে নয়। ভবিষ্যতে এই যুদ্ধ কতদিন চলবে, এর যে প্রভাব বিশ্ব অর্থনীতিতে কিরকম হবে, কিভাবে হবে, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, আপনাদেরও পক্ষে বলা সম্ভব নয়। তাই না? একেবারে। আমাদের হাতে যেটা আছে সেটাই করা উচিত আমার মনে হয়, সেটা হচ্ছে ধৈর্য রাখুন, নিয়ম শৃঙ্খলা মেনে চলুন, হুম। তাছাড়া আর কোনো উপায় নেই। কেননা ইনভেস্টমেন্টে পিটার লিঞ্চ বলে একজন বিখ্যাত ইনভেস্টমেন্ট ম্যানেজার ছিলেন, উনি বলতেন যে প্রতি 5 বছর মার্কেট কিন্তু 10% থেকে 15% কারেক্ট করতে পারে, হুম। আর প্রতি 15 থেকে 20 বছরে মার্কেট একবার 25% থেকে 30% কারেক্ট করতে পারে। আপনি যদি এটা সহ্য না করতে পারেন, তাহলে কিন্তু আপনার শেয়ার বাজারে ঢোকা উচিত নয়। হুম। এ- ওনার নাম যে কোনো আপনি গুগলে সার্চ করে দিতে পারেন, পিটার লিঞ্চ। ও হুম। উনি যে ফান্ড চালাতেন, ওটা মানে বিশ্ববিখ্যাত ফান্ড ছিল আর কি। আচ্ছা। তো তাই জন্য আমি বলবো ধৈর্য রাখুন, নিয়ম মেনে বিনিয়োগ করুন, তার তার কোনো ব্যতিক্রম নেই। হ্যাঁ, আপনি যদি একদম শিওর শর্ট রিটার্ন চাই, তাহলে তো আছেই, এফডি আছে। আমি তার বেশি আর কি বলবো, আর কিছু বলার নেই আমার। কেননা অনেকেরই হতে পারে, দেখুন, আপনার যদি অ্যাসেট অ্যালোকেশন ঠিক করে না করা থাকে, বেশি ইকুইটি দিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার রিটার্ন খারাপ হবে এই সময়। ওই জন্য অ্যাসেট অ্যালোকেশনের খুব মানে মানে তাৎপর্যপূর্ণ আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী। আপনার রিস্ক প্রোফাইল মডারেট, এদিকে আপনি অলমোস্ট 100% ইকুইটিতে বসে আছেন, হুম। তাহলে আপনার তো ব্লাড প্রেশার বাড়তে বাধ্য, কিচ্ছু করার নেই। 100% ইকুইটি তো কোনো কোনো মানে রিস্ক প্রোফাইলিং এই নিতে মানে দেওয়া নেই নেই। তো, অ্যাগ্রেসিভেও 70%, হ্যাঁ, 70। সেটাই। এবার কেউ যদি কথা না শোনেন, সেটা তার ক্ষেত্রে তো আর কিছু বলার নেই, আর কি বলা যাবে। মানে কিছু লোকের ধারণাই শেষে আছে যে। আমি দাবিটা একটা একবার বলে দিই যে হুম। মিউচুয়াল ফান্ড হচ্ছে মার্কেট রিস্কের উপর নির্ভরশীল, এবং অফার ডকুমেন্ট পড়েই বিনিয়োগ করবেন। আর বিগত কি রিটার্ন এসছে সেই অনুযায়ী ভবিষ্যতে রিটার্ন যে আসবে এর কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি নেই। একদম। তো আমি এখন শেয়ারিংটা বন্ধ করছি। আর এরপরে রজত, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে। হুম। কেউ আহ, মানে আপনি ডেইলি এসআইপি করলেন, অনেকে ডেইলি এসআইপির না, ইয়ে মান্থলি থাকে করুন, না, মান্থলি। মোটামুটি এই একই আসবে। আমি হ্যাঁ। ডেইলিটা করেছি যাতে প্রতিদিনটা ট্র্যাক করতে পারে সেই অনুযায়ী, হুম। আর কিছু না। ধরুন কেউ মান্থলি এসআইপি করছেন, বা নতুন করে শুরু করতে চাইছেন, সেটা তো খুবই ভালো কথা। অনেকে তো এই মার্কেটে আসতেই চান না। মানে নতুন করে শুরু করার তো দূরস্থান, যারা রয়েছেন তারাই তো বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। এবার যারা ধরুন বেরিয়ে যেতে চাইছেন, তাদের কি বললে যে তারা একটুখানি কথা শুনবেন? মানে আমাদের একটা নৈতিক দায়িত্ব থাকে যে, যারা সাহস করে এসছেন, তারা অন্ততপক্ষে ভবিষ্যতের কথা ভেবে, মুদ্রাস্ফীতির কথা ভেবে, আপনারা দয়া করে থেকে এখান থেকে একটি মানে অর্থনৈতিক স্বাধীনতার দিকে অন্তত একটা পা বাড়িয়ে দিন। সেটাই আমাদের একটা নৈতিক কর্তব্য বা দায়িত্ব বলে আমার মনে হয়। নাহলে এই শো এর কোনো আহ, আর আর কি যৌক্তিকতা থাকতে পারে বলুন? যে দেশ এগোচ্ছে, সাধারণ মানুষ যদি তাদের দেশের সঙ্গে একটুখানি অগ্রগতির দিকে যান, তাহলে আমার মনে হয় সামগ্রিকভাবে দেশেরই উপকার। তাহলে তাদেরকে কি বলা যেতে পারে? মানে তারা যাতে থেকে যান। দেখুন, ডিসেম্বরে আমরা একটা এপিসোড করেছিলাম, সেটা ওই ফান্ড ম্যানেজার বিভিন্ন, আমি বোধহয় 12-13টা মিউচুয়াল ফান্ডের যারা কর্ণধার, হ্যাঁ। তারা কি বক্তব্য করেছেন যে 2026 কিরকম যাবে, কিরকম সেটা যাবে। নিয়ে একটা বিস্তারিত পর্ব ছিল। একদম। ওখানে কি বলেছিলেন? তখনও কিন্তু যুদ্ধের কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, তাই তো? কি বলেছিলেন? বলেছিলেন 2026 একটু ভোলেটাইল হবে, আপনারা একসাথে লামসাম ইকুইটিতে করবেন না, যদি করতে হয় হাইব্রিডে করবেন, আর এসআইপি করে যাবেন। তাদের কিন্তু তখন কারোর জানার কথা নয় যে কোনো যুদ্ধ আসছে,
তারা কিন্তু ঠিক ওই কথা। একই জিনিস এখনো বলছে, হুম। এখনো তারাই বলছে। এখন কিছু কিছু মিউচুয়াল ফান্ড ম্যানেজার তারা বলছেন যে এখন মূল্যায়ন, শেয়ার বাজারের মূল্যায়ন মানে ভ্যালুয়েশন একটু আরো আকর্ষণীয় হয়েছে, তা এখন হুম। ইকুইটিতে আস্তে আস্তে করে একটু ঢুকতে পারেন। হুম। বুঝতে পারছেন? তো এই হচ্ছে ওনাদের বক্তব্য। এবার ওনারাই আমাদের যা পুঁজি আছে সেটা ম্যানেজ করেন। একদমই। তাদের নৈতিক খালি নয়, তাদের আর্থিক দায়িত্ব হচ্ছে এইগুলো ম্যানেজ করা, করে রিটার্ন করা। একদমই, তারা তারা অনেক বড় হুটহাট দায়িত্ব নিয়ে করে বসে আছে। কোনো ডিসিশন নেন না, হুম। তারা ভেবেচিন্তেই করেন। তো ওইটাই ওনারা বলছেন যে ধৈর্য ধরে নিয়ম শৃঙ্খলা মেনে, সবাই কিন্তু বারবার একই জিনিস বলছে, রিস্ক প্রোফাইল অনুযায়ী আপনি ডিপ্লয়মেন্ট করুন, ঠিক। পোর্টফোলিও বানান রিস্ক প্রোফাইল অনুযায়ী। ওর সেই পোর্টফোলিওতে আপনি কিরকম ভাবে ডিপ্লয় করছেন, এসআইপি করছেন না লামসাম করছেন না কি করছেন সেটা করে যান। হুম। কিন্তু যদি লামসাম করতে হয় সবাই বলছে হাইব্রিডে করুন, স্ট্রেট ফরওয়ার্ড ইকুইটিতে করবেন না। হুম। আর সবসময় মনে রাখবেন, আপনার যদি এখন কোনো বিনিয়োগ করছেন আর আপনি মনে করেন যে 1 থেকে 2 বছরের মধ্যে আমার দরকার টাকাটা, তাহলে হুম। কিন্তু ডেট ছাড়া উপায় নেই। মানি হুম। মার্কেটে করুন বা লিকুইডে করুন বা আল্ট্রা শর্ট ডিউরেশনে করুন অথবা এফডিতে করুন, যদি 1-2 বছরের মধ্যে আপনার টাকাটা চাই। যদি 3 থেকে 5 বছরের টাকা চাই, হাইব্রিড ঠিক আছে। পাঁচ হুম। বছরের ওপর, মানে 5 বছর আমি ওই টাকা আমি দেখবো না, তাহলে হুম। ইকুইটিতে ঢুকুন। এটা কিন্তু একদম। সব ফান্ড ম্যানেজাররা বলেন সব সময়। তা এই হচ্ছে বক্তব্য। নিয়ম মেনে চলাটাই হচ্ছে আসল জিনিস। নিয়ম মেনে চলুন, যেরকম আমি বলছি, আপনি রোজ রোজ সকালে 6টার সময় ঘুম থেকে ওঠেন, আপনি দেখবেন আপনি যতই চেষ্টা করেন না, আপনার শরীর বলবে 6টার সময় আপনার ঘুম ভাঙিয়ে দেয়। ঠিক। এটা হচ্ছে নিয়ম। ঠিক। আর যে 6টায় ঘুম থেকে ওঠে, তিনি যদি জোর করে 7টা অবধি ঘুমাতে চান না, ঘুমাতে পারবেন না। আর যিনি 7টায় ঘুম থেকে ওঠেন, তিনি যদি জোর করে 6টায় উঠতে চান, তিনিও পারবেন না। না। তাই তো? একটা নিয়মের দরকার। যে ওই নিয়ম মানে লঙ্ঘন করেন, তার কিন্তু সেই দিনটা খারাপ যায়, মানে ভাল লাগে না, মাথা ধরে আছে, ঘুম পাচ্ছে, কিরকম একটা অলস লাগছে, ওরকমই হয়। তাই না? কেননা শরীরে এক- একটা ঘুম দরকার। আপনি যদি ওই শরীরকে ওই ঘুমটা না দেন, তাহলে আপনার দিনটা ভালো যাবে না। ঠিক। ঠিক ওরকম ভাবেই এখানে ওই নিয়ম উম, মেনেই চলতে হবে আমাদের। ঠিক। তাহলে আহ, আমরা সেই একই মানে উপসংহারে উপনীত হলাম যে বাইরের রিস্ক আওয়াজটা প্রোফাইল, রিস্ক প্রোফাইল, অ্যাসেট অ্যালোকেশন, ডিপ্লয়মেন্ট, ফলো দ্য রুল, নিয়ম মেনে একদম। চলুন, ব্যাস। এটা তাহলে ওই শুনতে ছাড়া, সরল এছাড়া অন্য লাগে, কোনো গতি নেই। শুনতে খুব সরল লাগে। তখন হুম। তো ওকে জিজ্ঞেস করে, তাহলে আপনার কাছে কেন আসবো? আমার কাছে আসবেন এই জন্যই আসবেন যে সহজ সরল পদ্ধতিতে যাতে আপনি থাকেন। অনেকেই ভাবেন যে না, এটা না করে এই করব সেই করব ওই করব, তাতে কিন্তু কোনো খুব একটা লাভ হয় না। এটা ঠিক। আগেও দেখা গেছে। ঠিক। তো হিন্দিতে একটা প্রবাদ আছে, কায়দে মেরা হবে তো ফায়দে মেরা হবে। তো ব্যাপার হচ্ছে কায়দা করা মানে হচ্ছে, ওখানটা হচ্ছে কায়দা মানে আইন, মানে আপনার যেটা স্টেপুলেটেড যে রুল আছে, সেই মানে গো বাই দ্য রুলস। তো আপনি যদি সেটা মেনটেন করেন তাহলে আপনার ফায়দা মানে লাভ হবে। তো এটা একটা হিন্দি, মানে ঠিক হিন্দিও বলা যায় না, কায়দা শব্দটা হিন্দি নয়, ফায়দা শব্দটাও হিন্দি নয়, কিন্তু কথাটা এখানে শব্দের নয়, কথাটা হচ্ছে গভীরতা, আপনি এটা বুঝলেন কিনা। তো সেটাই অনেকে বুঝতে চান না। মানে আমরা এতবার একই কথা বলে যাচ্ছি, দুজন প্রায় আধবুড়ো মানুষ, আহ, যাদের একটা নিরস একটা বিষয় নিয়ে আলোচনা, না নিরস একেবারে বলা যায় না, পয়সা ছাড়া তো আপনি চলতে পারবেন না, একেবারে বিষয়টা রস আছে, নিশ্চয়ই আছে, কিন্তু সুপুরির মতো আপনাকে চিবোতে হবে অনেকক্ষণ ধরে, তবে গিয়ে আপনার খানিক রস বেরোবে। কিন্তু সুপুরিটা তো চিবোতে হবে, নাহলে সুপুরি যদি না চিবোন ভবিষ্যতে আপনার দাঁত থাকবে না চিবোনোর জন্য। কারণ মুদ্রাস্ফীতি ধীরে ধীরে আপনার মাড়ির গোড়া এমন ভাবে আলগা করে দেবে যে দাঁত উপড়ে চলে যাবে, আর দাঁত থাকতে দাঁতের মর্ম যদি আপনি না বোঝেন, তাহলে চলে যাওয়ার পর যে কি যন্ত্রণা সেটাও ভালো করে বুঝবেন। হীরক রাজার দেশে ওটা। ওই বাঘাদা একটা লাস্টে মানে একটুখানি ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলেন যে বয়স হয়ে যাচ্ছে, দাঁতগুলো সব হাওয়া, কেমনে হবে মাংস খাওয়া। ব্যাপারটা ওই রকম দাঁড়াবে, মানে আপনারা যদি এখন না বুঝতে পারেন, তাহলে কিন্তু ওই, এছাড়া অন্য কোনো গতি নেই। তো আপনারা নিয়ম মেনে চলুন, রিস্ক প্রোফাইলিং করান, আপনার
যিনি আর্থিক পরামর্শদাতা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করুন এবং যথাযোগ্য নিয়ম মেনে বিনিয়োগ করতে থাকুন, লাভ হবে। দীর্ঘমেয়াদী থাকুন, সব থেকে বড় কথা দীর্ঘমেয়াদ। দীর্ঘমেয়াদ, আমরা এই শব্দটা বোধহয় কয়েক হাজার বার বলে ফেলেছি। আমার মনে হয় আমি খুব কম করে হলেও কয়েক একটা হাজার বার গাছের মতো, একটা আম গাছের মতো। আপনি ঠিক চারা পুঁতলেন আর বললেন যে 1 বছরের মধ্যে আমার আম চাই, ওটা তো হয় না। হবে না, হবে না। একই ব্যাপার। তো এই আম গাছটাকে বাড়ার জন্য একটা সময় দিতে হবে আপনাকে। তো যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে তবেই আপনারা শেয়ার মার্কেট বা ইকুইটি মার্কেটে প্রবেশ করুন, নাহলে করবেন না। যাদের বুকের ব্যথাটা একটু বেশি চিনচিনে তারা দয়া করে এই মার্কেটে প্রবেশ করবেন না। কিন্তু আপনাদের জন্য মার্কেট নয়, আপনারা এতটাই বিচলিত এবং সন্ত্রস্ত হয়ে যান যে মার্কেটের এই ওঠানামাটা নিতে পারেন না শেষ পর্যন্ত, তাহলে লাভটা কি হবে আপনাদের? তাহলে এই মার্কেটে থেকে তো কোনো লাভ নেই। এটাই বলছি, থাকুন। না থাকলে আপনাদের সেটা তো আপনারা ভয়ঙ্কর বিপদে আছেন। এমনিতে বিপদেই আছেন, আপনারা একটা টিকিং টাইম বোমের উপর বসেই আছেন। সেটার নাম হচ্ছে মুদ্রাস্ফীতি। এবার মুদ্রাস্ফীতির বোমটা যখন ফাটবে, আপনার কাছে যখন যদি মানে যথেষ্ট পরিমাণে যদি ফান্ড না থাকে, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। নখদন্তবিহীন ব্যাঘ্রর মতো অবস্থা হবে। তো এটা করবেন না, দয়া করে আপনারা থাকুন, বিনিয়োগে থাকুন, দীর্ঘমেয়াদী থাকুন এবং আপনারা চোখ কান বন্ধ করে বাইরের কোনো বাজে কোনো আলোচনা না শুনে বিনিয়োগ করে যান, আপনাদের লাভ হবেই, এটুকু বলা যায়। আচ্ছা, আহ একটা রজত, একটা তোমার অনুমতি নিয়ে আমি একটা না না, ছোট্ট নিশ্চয়ই। একটা পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট করছি, মানে হুম, প্রবীণ নাগরিকদের জন্য। হুম, এই বিগত কিছুদিন ধরে আমার শ্বশুর বাড়িতে 3বার এই নিয়ে ঘটনা হয়েছে যে একজন ফোন করেছে, কোনো কুরিয়ার, হুম, ভালো নামকরা কুরিয়ার, যে আপনার ডেলিভারি আছে, ক্যাশ অন ডেলিভারি। তো হুম, আমরা কোনো ই কমার্সে ক্যাশ অন ডেলিভারি করি না, প্রিপেড করি। হুম, এবং প্রতিবারই আমরা বলি যে আমাদের নেই, ওটা ক্যান্সেল করে দিন। হুম, এটা কিন্তু আমার মনে হয় এটা হচ্ছে আরেকটা ওই স্ক্যামের মতো, যেখানে হুম, আপনার থেকে ভুয়ো মাল দিয়ে টাকা আদায় করা। হুম, জানেনও না, আপনি ভাবলেন হ্যাঁ হয়তো অর্ডার করেছি। তাই জন্য ঠিক, খুব সাবধান। যদি আপনারা অর্ডার করেন, প্রিপেড করে নিন, মানে আগেই টাকা দিয়ে দিন, তাহলে আপনি জানেন কাউকে টাকা দিতে হবে না। হুম, এটা যেহেতু এটা আমার মনে হয় বিশেষত প্রবীণ নাগরিকদের টার্গেট করে করা হচ্ছে, কারণ অনেক সময় হুম। তারা খেয়াল রাখেন না। এরকম হতে পারে যে দিয়ে দিলেন টাকা, তো টাকাটা গেল, একটা উল্টো পাল্টা জিনিস এলো, ওইরকম আর কি। তো এই অ্যাটেম্পট আপনি যেটা বললেন সেটা আহ, আমার চেনা পরিচিত কয়েকজনের সঙ্গেও ঘটেছে। তাদের বাড়িতে এসছে, তারা সাধারণত প্রিপেডই নিয়ে থাকেন। তো তারপরে এরকম দেখা গেছে যে এসছে, তারপরে তারা টাকা পয়সা দিয়েছেন এবং ভেতরে অষ্টডম্ব, মানে কি বলবো, অশ্বডিম্ব বেরিয়েছে কতগুলো। ফেসবুক থেকে, বিশেষ করে ফেসবুক থেকে এই জিনিসটা অনেক বেশি ছড়াচ্ছে। আমার খুব পরিচিত এক এক ব্যক্তি, একজন এটা বাচ্চাদের খেলনা অর্ডার করেছিলেন দেখি। তো ফাইনালি যে টাকাটা দিয়ে যিনি যে জিনিসটা পেলে সেটা হচ্ছে একটি স্ক্রু ড্রাইভার, একটু মোটা হাতল যুক্ত স্ক্রু ড্রাইভার। সেটা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, যখন খুলেছেন তখন থেকে একটা স্ক্রু ড্রাইভার রয়েছে। তো আপনারা দয়া করে এই ধরনের, দেখুন, হঠাৎ করে প্রচন্ড লোভনীয় কোনো অফার আপনারা দেখতে পেলেন যে এই দামে এই জিনিসে আসার কথা নয়, এবং সেটা কোনো বিশ্বস্ত সূত্র থেকে নয়। মানে ধরুন যে ভালো যে ই কমার্স সাইট গুলো রয়েছে, আমি নাম নিতেই পারি এখানটায়, মানে আশ্চর্য কিছু না। বিশেষ করে ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে যদি আপনারা এটা দেখে থাকেন তাহলে আলাদা কথা। মানে আপনারা নিজেরা খুলেছেন অ্যাপ, এবং অ্যাপে খোলার পরে কোনো ফেসবুকে অ্যামাজন ইয়েটে থেকে নয়, আমি সেটা আমি বলছি প্রপার অ্যাপ খুলেছেন এবং অ্যাপে আপনাকে অফার দিচ্ছে, সেটা বিশ্বাসযোগ্য। এছাড়া অন্য কোনো জায়গা থেকে, যে কোনো অন্য অ্যাপ থেকে, অন্য অ্যাপ মানে ধরুন অন্য কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি খুলেছেন যেটা সমাজ মাধ্যমের ক্ষেত্রে আর কি ব্যবহার করেন মানুষজন, সেখান থেকে দেখে যদি অর্ডার করেছেন ঠকার চান সমূহ, তো দয়া করে এটা জনস্বার্থে প্রচারিত, মানে আপনারা একটু সাবধান থাকুন, চোখ কান খোলা রাখুন। এমনিতেই টাকা পয়সার অবস্থা যা, তার মধ্যে আবার নতুন করে মানে গোদের উপর বিষ ফোঁড়া করে লাভ তো নেই। তো যাই হোক, সাবধানে থাকুন এবং বিনিয়োগে থাকুন, লাভ হবে। ঠিক আছে, আপাতত এই পর্যন্তই। সামনের সপ্তাহে আমরা আবার একটি নতুন পর্ব নিয়ে ফিরে আসবো। নমস্কার। নমস্কার, ধন্যবাদ।